আসসালামু আলাইকুম। বাংলাদেশ অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের পিচ ভেরি গুড রেটিং পাবে আইসিসির কাছ থেকে। চ্যানেল 7 মারফত আমরা এরকমই সংবাদ বা তথ্য পেয়েছি, যেখানে ম্যাচ রেফারির সঙ্গে কথা বলা হয়েছে এবং ম্যাচ রেফারি বলেছেন যে এই পিচটা আম্পায়ারদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন এবং অন্যান্য অনেক ফ্যাক্টরগুলো বিচার বিবেচনা করে এই পিচটা ভেরি গুড ক্রাইটেরিয়াতে পড়তে যাচ্ছে। এখন ভেরি গুড ক্রাইটেরিয়া বলতে আসলে একদম সর্বোচ্চ ক্রাইটেরিয়া, যেখানে একটা পিচে মিনিমাল সিম মুভমেন্ট, কনসিস্টেন্ট বাউন্স থাকলে এবং বেশ প্রপার আচরণ করলে সেটাকে বলা হয় ভেরি গুড রেটিংয়ের পিচ। অর্থাৎ সেই জায়গাটায় ইনকনসিস্টেন্ট কোনো প্রকার বাউন্স যদি না থাকে কিংবা অতিরিক্ত সিম মুভমেন্ট যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা পিচকে ভেরি গুড রেটিং দেওয়া হয়। এবং ম্যাচ রেফারি তেমনটাই মনে করছেন আম্পায়ারদের সঙ্গে কথা বলে, যে এখানকার পিচটা এটা ইনকনসিস্টেন্ট কোনো মুভমেন্ট দেখা যায় নাই, ইনকনসিস্টেন্ট কোনো বাউন্স দেখা যায় নাই, এই পিচটা যথেষ্ট ভালো দেখা গেছে এবং সেই জায়গাটাতে এই পিচটাকে ভেরি গুড রেটিং দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে যে 2 দিনে একটা টেস্ট ম্যাচ শেষ হয়েছে, 2 দিনে 30 উইকেট পড়েছে, তাহলে কিভাবে এই টেস্ট ম্যাচের পিচটাকে মানে এরকম ভেরি গুড পিচ বলা যায়? দেখেন, এখানে কিন্তু বেশ কয়েকটা বিষয় উল্লেখিত। সেটা হচ্ছে বাতাসের মুভমেন্ট আমরা বেশ প্রমিনেন্ট দেখতে পেয়েছি, অনেক মুভমেন্ট ছিল বাতাসের। আপনি যদি গ্রেট ব্যারিয়ার রিফ কিংবা ম্যাকের প্রথম দিনের বাতাসের যে উইন্ড ডিরেকশন এবং উইন্ড ডিরেকশন অনুযায়ী উইন্ডের ভেলোসিটি যদি চিন্তা করে দেখেন, সেটা আমরা পরীক্ষা করে তখন দেখছিলাম যে প্রায় 16-17 কিলোমিটার প্রতি ঘন্টায় এরকম। আপনি গুগল সার্চ করলেই সেটা দেখতে পাবেন। আসলে এখানে উইন্ড ডিরেকশন এবং উইন্ড ভেলোসিটি মাপার ওয়ার্ল্ড ওয়াইড যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে ওই দিন সকালের ওয়েদারটা যদি আপনি একটু পর্যালোচনা করে দেখেন, তাহলে দেখবেন যে প্রায় 16-17 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বাতাস প্রবাহিত হয়েছিল। এখন বাতাসের সঙ্গে কিন্তু পিচের কোনো সম্পর্ক নাই। সুইং মুভমেন্টটা কিন্তু টোটালি ডিপেন্ড করে যে ওই দিনের বাতাসটা আসলে কি পরিমাণ আছে, ওখানকার কন্ডিশনটা কীরকম রয়েছে, এবং সেটার উপর বেস করে কিন্তু বেশ সুইং মুভমেন্ট ছিল। এবং এত সুইং মুভমেন্ট ছিল, প্রথম দিনটা বাংলাদেশের জন্য আসলে খুব ডিফিকাল্ট ছিল টু ব্যাট। কিন্তু পিচের কথা যদি বলা হয়, পিচে কিন্তু আনইভেন কোনো আচরণ দেখা যায় নাই বা ইনকনসিস্টেন্ট বাউন্স দেখা যায় নাই। দ্বিতীয়ত, ইনকনসিস্টেন্ট সিম মুভমেন্টও দেখা যায় না কিংবা অতিরিক্ত সিম মুভমেন্টও দেখা যায় নাই। হ্যাঁ, সুইং মুভমেন্ট বেশ ভালো ছিল, অনেক সুইং মুভমেন্ট লক্ষ্য করা গেছে, যেটার জন্য আসলে বাংলাদেশের ব্যাটসম্যানদের অনেক বেশি মাত্রায় প্রবলেম হয়েছে। ইভেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরাও যখন ব্যাটিং করতে নেমেছেন, তারাও কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে আসলে খেলতে পারেননি। বাংলাদেশের বোলারদের স্পট খুব ভালো ছিল, শরীফুলের স্পট খুব ভালো ছিল। আর একটা বিষয় যদি বলি, সেটা হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরের বল তানজিদ তামিম এবং মুমিনুল হক সৌরভ তারা খোঁচা মেরে আউট হয়েছেন। এখানে আপনি পিচ বা সুইং মুভমেন্টের দোষ দিতে পারেন না, কারণ অস্ট্রেলিয়াতে কন্ডিশনে ওইরকম এক্সট্রা সুইং মুভমেন্ট থাকবে সেটা আপনি জানেন, ওইখানকার কন্ডিশনটি এরকম। এখন ওই বল আপনি ছেড়ে না দিয়ে যদি আপনি পিচের কমপ্লেইন করেন যে পিচ আনইভেন আচরণ করেছে কিনা, না, পিচ আসলে সেই জায়গাটা আনইভেন কোনো আচরণ করেন, এখানে ব্যাটসম্যানদের ব্যর্থতার জায়গাটাই ছিল। ইভেন সেকেন্ড ইনিংসে নাজমুল শান্ত যেভাবে লং অফে ক্যাচ দিয়ে এসেছেন, আপনি পিচের আসলে কি দোষ দিবেন সেই জায়গাটাতে? পিচের দোষ দেওয়ার ওইরকম কোনো জায়গা নাই, এটা পুরোপুরি ব্যাটসম্যানদের ব্যর্থতার জায়গা। এবং কন্ডিশন ওয়াইজ এরকম সুইঙ্গিং কন্ডিশন যখন থাকবে, তখন আপনার একটা টিমে যদি মিচেল স্টার্ক বা হেজরুড বা কামিন্সদের মতো বোলার থাকেন, তারা সেটার একটা গ্রেট অপরচুনিটি আদায় করার চেষ্টা করবেন। এখন 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। অস্ট্রেলিয়ার ওই জায়গাটায় বাতাসের পরিমাণটা এরকম থাকবে, সেটা জানা কথার। হ্যাঁ, উইকেট একটু স্পাইসি উইকেট তো বানানো হয়েছে, মানে ডারউইনের যে উইকেট ছিল তার তুলনায় এই উইকেটটা একটু স্পাইসি উইকেট বানানো হয়েছে, সেটা মানে ভুলের কোনো কিছু নাই। কিন্তু সেই জায়গাটা ইনকনসিস্টেন্ট বা আনইভেন কোনো বাউন্স দেখা যায় না কিংবা অতিরিক্ত কোনো সিম মুভমেন্ট লক্ষ্য করা যায় না, যে বল পিচে পড়ার পর অতিরিক্ত কোনো সিম মুভমেন্ট করছে। সুইং মুভমেন্টটা ছিল, বাট সিম মুভমেন্টটা পিচে পড়ার পর ইনকনসিস্টেন্ট বা আনইভেন কোনো জায়গা আসলে লক্ষ্য করা যায় নাই। আমি বলবো যে একদিক থেকে স্টার্ক ডেফিনেটলি হি হ্যাড এ ভেরি গুড স্পেল। কামিন্স তিনিও বেশ চমৎকার প্রেজেন্স অফ মাইন্ড বোলিং মানে ব্যবহার করে বোলিং করে গেছেন। দ্বিতীয় ইনিংসে তানজিদের আউটটা যদি লক্ষ্য করে দেখেন, ওই ওভারটাতে লেন্থের মিক্সচারটা খুব ভালো মতো করেছেন, কোনোটা ফুল লেন্থ, কোনোটা গুড লেন্থ, হঠাৎ করে একটা শর্ট লেন্থের বল করেছেন। এখন তারও যেরকম একটা চমৎকার ক্রেডিবিলিটির জায়গা আছে, তানজিদ তামিমও ওই বলটাতে উচ্চাভিলাষী শটটা খেলতে গিয়ে আসলে সেই জায়গাটা আউট হয়ে গেছেন। আবার শান্ত লং অফে ক্যাচ দিয়ে চলে এসেছেন। আপনি প্রথম ইনিংসে চিন্তা করলে হ্যাঁ, স্টার্ক তো সুইং মুভমেন্ট পাচ্ছেন, কিন্তু ওই সুইং মুভমেন্ট পাওয়ার পর অফ স্ট্যাম্পের এক হাত বাইরের বল আপনি যখন খোঁচা মেরে আউট হয়ে আসবেন মুমিনুল বা তানজিদের মতো, তখন আসলে পিচকে দোষ দেওয়ার এখানে কোনো জায়গা আমার কাছে আছে বলে মনে হয় না। কারণ পিচে আমি ইনকনসিস্টেন্ট বাউন্স আমার কাছেও মনে হয় নাই যে ছিল, বা ইনকনসিস্টেন্ট সিম মুভমেন্ট ছিল না, সুইং মুভমেন্ট অনেক বেশি ছিল। ইটস বিকজ অফ দ্য ওয়েদার, বিকজ অফ দ্য কন্ডিশন, বিকজ অফ দ্য উইন্ড ফ্যাক্টর। বাট তেমনটাই যতটুকু শুনতে পেয়েছি, চ্যানেল 7 যেমনটা জানাচ্ছে যে এই পিচটা ভেরি গুড রেটিংটাই আসলে পেতে যাচ্ছে। তবে হ্যাঁ,
কন্ডিশন ওয়াজ ডিফিকাল্ট ফর বাংলাদেশ। এই ব্যাপারে মানে কোনো সন্দেহ পোষণ করার কোনো কিছু নেই। এই ম্যাচটাই আসলে একটু লো স্কোরিং ম্যাচই হতে পারতো। মানে বাংলাদেশ যদি মানে 1-150-200 কাছাকাছি রান করতো বোথ দ্য ইনিংস, তাহলেই টেস্ট ম্যাচটা হয়তো বা জমে যেত। কিন্তু বাংলাদেশ আসলে এতই পোর ব্যাটিং করেছে, তাদের অ্যাপ্লিকেশনটা এতই পোর ছিল, যে কারণে এই ম্যাচটা একেবারেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে নাই। বাংলাদেশ যদি একটু যে সমস্ত যখন একটা স্টার্ট পেয়ে গেছে, মানে 50-এর উপর রান হয়ে গেছে, 3টা উইকেট মাত্র পড়েছে, শান্ত তখন লং অফে যদি ক্যাচ দিয়ে না আসতেন, তাহলেই তো হয়তো বা রানটা একটু বাড়তে পারতো বা টেস্ট ম্যাচটা 3 দিনে যেতে পারতো। তবে পিচের এখানে মুভমেন্ট জনিত কোনো সমস্যা আসলে লক্ষ্য করা যায় নাই, চ্যানেল 7 তেমনটাই জানিয়েছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চেয়ে লিখে পাঠাবেন।